আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচ। তোমরা আসলে পদার্থবিজ্ঞান নিয়ে অনেক টেনশনে আছো। তো তোমাদের জন্য আমার ছোট্ট একটি চেষ্টা পদার্থবিজ্ঞানকে একটু সহজে অনেক সুন্দর করে গোছায় তোমাদের সাথে উপস্থাপন করার, এবং পদার্থবিজ্ঞান নিয়ে তোমাদের যারা ভয় আছো তাদের সামান্যটুকু একটু ভয়টা কমিয়ে আনার জন্য আমার আপ্রাণ চেষ্টা। তো এখন একটু খেয়াল করো ভাইয়া, একটু একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবো। এখানে আমি তোমাদের ফিজিক্স অর্থাৎ গতির যে অধ্যায়, গতির, হ্যাঁ, গতির অধ্যায়ে কটা টপিক লিখছি দেখো। গতি এবং স্থিতিগতি, বিভিন্ন প্রকার গতি, স্কেলার ও ভেক্টর রাশি, দূরত্ব এবং সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ ও মন্দন, গতির সমীকরণ এবং পড়ন্ত বস্তু। এখান থেকে এই কয়টা সমীকরণ আমি তোমাদের থিওরি যেগুলো আছে সেগুলো একটু পড়াবো, কারণ তোমাদের থিওরি থেকে এমসিকিউ আসবে 15টি এবং ম্যাথ থেকে এমসিকিউ আসবে 10টি, এই 25 মার্কের এমসিকিউ আসবে। তো এখন গতি সম্পর্কে আলোচনা করার আগে ভাইয়া আমি তোমাদের ছোট্ট একটা কথা বলি। গতি সম্পর্কে আলোচনা করার আগে তোমাদের প্রসঙ্গ কাঠামোটা জানতে হবে। প্রসঙ্গ কাঠামোটা আসলে কি? প্রসঙ্গ কাঠামো কি? কোনো বস্তু বা ব্যক্তি স্থির নাকি গতিশীল সেটা নির্ণয় করার জন্য যাকে কেন্দ্র করে করা হয়, অর্থাৎ কোনো বস্তু গতিশীল না স্থিতিশীল, কোনো ব্যক্তি বা বস্তুর গতি সেটা নির্ণয় করার জন্য যেটি কেন্দ্র করা হয় সেটাই হচ্ছে আসলে প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ কেন্দ্র যেটা প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামো কিন্তু স্থির থাকতে হবে। কারণ দেখো, এইটার সাপেক্ষে তুমি তোমার এই যে ক্যামেরা, এটার গতি নির্ণয় করতেছো, এইটা যদি এরকম গতিশীল হয় তুমি কি ক্যামেরার গতি নির্ণয় করতে পারবা না। অবশ্যই যেটার সাপেক্ষে আমি গতি নির্ণয় করব, মনে রাখবা সেটা সবসময় স্থির হতে হবে। এমসিকিউতে এটা বারবার আসে, প্রসঙ্গ কাঠামো স্থির না গতিশীল। তোমরা চোখ বন্ধ করে কি দেবা? স্থির দিবা, ঠিক আছে? তো আমি আরেকটু খেয়াল করো, প্রসঙ্গ কাঠামো নিয়ে আমার মনে হয় না তোমাদের আর কোনো সমস্যা আছে। তারপর একটা জিনিস খেয়াল করো, প্রসঙ্গ কাঠামো তোমাদের কোনো সমস্যা আছে? আমার মনে হয় না প্রসঙ্গ কাঠামো নিয়ে থাকবে। তার আগে ভাইয়া তোমরা একটু কষ্ট করে বোর্ড বইটা সুন্দর করে একটাবার রিডিং করার চেষ্টা করবে, ঠিক আছে? রিডিং করার চেষ্টা করবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। একটু খেয়াল করো তো ভাইয়া, গতি। আমি যদি এখানে লিখি, বলো গতি, ঠিক আছে? এই যে গতি, এখানে রৈখিক গতি, রৈখিক গতি 2 নাম্বারটা যদি একটু খেয়াল করো। আমার লেখা একটু অসুন্দর তো মানায় নিও, হ্যাঁ। ঘূর্ণায়ন গতি 3 নাম্বারটাকে আমরা চলন গতি, 4 নাম্বারটা কি? পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, আরেকটা আছে, সেটা কি? স্পন্দন গতি। আচ্ছা, এই যে এখানে আমি 1 2 3 4 5 প্রকার গতি লিখছি, তোমরা বইয়ে 5 প্রকার আছে। এটা কিন্তু গতি কিন্তু বিভিন্ন ধরনের হয়, হ্যাঁ। রৈখিক গতিটা কি তোমরা জানো। ঘূর্ণায়ন গতিটা আমি একটু বলি, ঘূর্ণায়ন গতি সম্পর্কে একটু কোশ্চেন আছে, তারপরে পর্যাবৃত্ত গতি সম্পর্কে কোশ্চেন আসবে, তারপর স্পন্দন গতি। তাহলে তোমাদের তিনটা জিনিসটাই কিন্তু কোশ্চেন আসবে, ঘূর্ণায়ন গতি, পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি। এদের যে উদাহরণগুলো আছে, হ্যাঁ, উদাহরণ, ঘূর্ণায়ন গতিটা কোনটি, স্পন্দন গতি কোনটি, এই উদাহরণগুলো ভাইয়া তোমাদেরকে একটু বই থেকে পড়তে হবে। আমি এখানে তোমাদের যতটুকু পারি চেষ্টা করবো একটু ব্যাখ্যা দেওয়ার জন্য। আচ্ছা, ঘূর্ণায়ন গতিটা কি? ঘূর্ণায়ন গতিটা কি বলতো? কোনো নির্দিষ্ট বিন্দু কেন্দ্র করে গতি যদি একই দিকে অতিক্রম করে, অর্থাৎ ঘোরে। দেখো, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এই যে একটা বস্তু ঘুরতেছে, দূরত্ব কিন্তু ফিক্সড না, জাস্ট ঘুরতেছে, ঘোরে, তাহলে সেটাকে আমরা বলবো ঘূর্ণায়ন গতি। যেমন সেটা হতে পারে ফ্যানের পাখার গতি, ঘড়ির কাঁটার গতি, সাইকেলের চাকার গতি, বিভিন্ন ধরনের গতি আছে, সেটা যেটা আসলে ঘোরে সেটাই আসলে ঘূর্ণায়ন গতি ভাইয়া। তো এই যে ঘূর্ণায়ন গতি নিয়ে আমার মনে হয় না তোমাদের আর কোনো সমস্যা আছে। আচ্ছা, তারপরে যদি একটু খেয়াল করো দেখবা চলন গতিটা কি বলতে হবে তোমাদের, যেটা চলে সেটাই চলন গতি, হ্যাঁ। আচ্ছা, তো পর্যাবৃত্ত গতিটা কি? এটা কিন্তু পরীক্ষায় খুবই খুবই ইম্পর্টেন্ট। এটার থেকে ক নাম্বার তুমি কোশ্চেন, খ নাম্বার কোশ্চেন পাবা, এমসিকিউ পাবা, ইভেন তোমার এবার যে এই যে শর্ট কোশ্চেন আসছে, হ্যাঁ, শর্ট কোশ্চেন এসকিউ, এইটা তুমি পাবা কোশ্চেন। তাহলে তুমি এখানে কয়টা জিনিস পাবা? পর্যাবৃত্ত গতি কতটুকু, এই দুইটা কতটুকু ইম্পর্টেন্ট তুমি জানো, এখান থেকে কিন্তু কোশ্চেন পাবা। তো একটু ভাইয়া যদি খেয়াল করো, ক এবং খ নাম্বারের ক্ষেত্রে দেখবা পর্যাবৃত্ত গতিটার সংখ্যাটা আমাকে লিখতে হবে না, আমি জাস্ট বলে দিব।
কোনো গতিশীল বস্তু যদি তার গতিপথের নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে একই দিকে, কোনো গতিপথের নির্দিষ্ট বিন্দুকে একই দিকে বারবার অতিক্রম করে, কি বলছি, গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় নির্দিষ্ট সময় পর পর একই দিকে একই বিন্দু দিয়ে অতিক্রম করে। তো আরেকটু যদি আমরা একটু খেয়াল করি, দেখো 12, 3, 6, 9, তোমরা এটা বুঝতেই পারছো, এটা একটা ঘড়ির কাঁটা। তো আচ্ছা, এই ঘড়ির কাঁটা যদি আমি এটা মিনিটের কাঁটা চিন্তা করি, মিনিটের কাঁটা কি করবে, বা সেকেন্ডের কাঁটা যদি আমি চিন্তা করি, তাহলে এখান থেকে এখানে, আবার এখানে, আবার এখানে, এখানে, এদের যে নির্দিষ্ট ব্যবধান কিন্তু একই। তাহলে এই যে নির্দিষ্ট বিন্দু আমরা যদি 12 ধরি, খেয়াল করো তো এই মিনিটের কাঁটাটা বারবারই কিছুক্ষণ পর পরে বারকে অতিক্রম করবে না, বারকে অতিক্রম করবে না, এরকম করে অতিক্রম করবে। তাহলে এই জিনিস তোমরা আগে খাতায় লিখবা, যে কোনো গতির নাম দেখবা যে গতিটা নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে বারবার অতিক্রম করছে কিনা একই সময়। অবশ্যই আমি যদি এখানে 5 ধরি, তাহলে প্রতিটাই কিন্তু 5 করে হবে। দূরত্বও যদি আমি এখানে 2 মিটার ধরি, 2 মিটার ধরি, 2 মিটার ধরি, 2 মিটার ধরি, সবগুলোতে আমাদের 2 মিটারই ধরতে হবে। আমি একটু আন্ডারলাইন করে দেই। তাহলে এই ধরনের গতিটা যেগুলো আছে ভাইয়া, সেগুলাই কিন্তু পর্যাবৃত্ত গতি। তো এখন আরেকটা জিনিস যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা, একটু খেয়াল করলে একটু বুঝতে পারবা। দেখো এখন এই যে তুমি যদি চিন্তা করো, এটা একটা সরল দোলক, আমি একটু আর্ট করতেছি, দেখো সরল দোলক, এটা তো তোমরা জানো, এই যে এইরকম একটা দোলনা এই রয়েছে। আচ্ছা, এই গতিটা দেখো তো, এখান থেকে যদি এইটুকুর দূরত্ব আমি যদি ধরলাম এখানে 10 মিটার 2 সেকেন্ড লাগছে, তাহলে এই পিছন দিকে এটা আসতেও কিন্তু 10 মিটার 2 সেকেন্ডই লাগবে। তাহলে দেখো তো, নির্দিষ্ট সংজ্ঞায় কি বলছিলাম, নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট বিন্দুকে দিয়ে একই দিকে একই সময়, তাহলে এই যে নির্দিষ্ট বিন্দু এইটা দেখো তো 2 সেকেন্ডের সামনে গেছে, আবার এই 2 সেকেন্ডের পিছন দিকে আসছে, এই ধরনের গতিটাকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। এটা কিন্তু আসলে স্পন্দন গতির একটা উদাহরণ। হ্যাঁ, স্পন্দন গতির একটা উদাহরণ। তো একটু খেয়াল করো ভাইয়া, তাহলে জিনিসটা বুঝতে পারবে, এটা কিন্তু এমসিকিউ আসবে। এখন কথা হচ্ছে, তাহলে এই স্পন্দন গতিটা যদি পর্যাবৃত্ত গতি হয়, সকল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি না। এই জিনিসটা একটু মাথায় নোট করে নিবা, তাহলে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, তো স্পন্দন গতিটা তোমরা বুঝতে পারছো। আমি যদি আর একটু খেয়াল করে বলি, এই যে হৃৎপিণ্ড, এই যে এটা লাভ লাভ ডাক, দেখো এটা যদি আমি চিন্তা করি 0.5 সেকেন্ডের উপরের দিকে, 0.5 সেকেন্ডের নিচের দিকে লাভ ডাক পাচ্ছে, অর্থাৎ কি 1 সেকেন্ড আবার 1 সেকেন্ড বন্ধ হচ্ছে, তার গতিপথের, তাহলে স্পন্দন গতিটার যদি আমরা একটু সংজ্ঞা খেয়াল করি ভাইয়া, পর্যাবৃত্ত গতি সম্পন্ন করা বস্তু কণার অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে, অর্থাৎ অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে আসবে। তাহলে এটা যদি সামনের দিকে 10 মিটার যায় ভাইয়া, পিছন দিকেও যদি সে 10 মিটার আছে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, তাহলে এই এ বিন্দুকে কেন্দ্র করে এটা 10 মিটার সামনে গেল, আবার এই বিন্দুকে কেন্দ্র করে 10 মিটার সে পেছনে আসলো, তাহলে এই ধরনের গতিটাকে আমরা কিন্তু বলবো স্পন্দন গতি। হ্যাঁ দেখো, গতির টপিক কিন্তু আমাদের শেষ, কারণ আমি ক্লাসটি লম্বা করব না, অনেক শর্ট করব, তাহলে তোমাদের আমার মনে হয় না গতি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা আছে। একটু ভাইয়া খেয়াল করো পরবর্তী টপিকটার দিকে, স্কেলার এবং ভেক্টর রাশি। দেখো স্কেলার রাশির কথা আমি যদি একটু লিখি, আমি আগেই বলছি আমার লেখা অতটা সুন্দর না, একটু খেয়াল করো স্কেলার রাশি। আচ্ছা, এটার কি আছে মান, আর ভেক্টর রাশি কি বলো, ভেক্টর রাশি, এটার মান ও দিক, মান ও দিক দুইটাই আছে। তাহলে আমরা কি বুঝলাম, যে সকল রাশির মান আছে কিন্তু দিক নেই সেটা স্কেলার রাশি, যার মান ও দিক অর্থাৎ যে সকল রাশির মান ও দিক আছে সেটা ভেক্টর রাশি। যেমন বেগ ভেক্টর রাশি, তারপর সরণ ভেক্টর রাশি, ওই পাশে দূরত্ব স্কেলার রাশি, আবার হচ্ছে হলো দ্রুতি হলো স্কেলার রাশি। তো এইভাবে পুরো বইটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে না খুঁজে খুঁজে। তাহলে কি করবা, আমি তোমাকে খুঁজে দিচ্ছি যে কি করতে হবে। দেখো আমি একটা ভেক্টর রাশির একটা ছন্দ লিখলাম, কি লিখলাম বলো তো, ভেক্টর রাশির ছন্দ। আচ্ছা, এখন একটু খেয়াল করো, সবে তরীয় বলল প্রেমে পড়া ভালো না। এসএসসি রান্ডা বাচ্চারা,
প্রেম জিনিস জীবন থেকে মুছে ফেলাও। তোমাদের জন্য এসএসসি এইচএসসি যারাই আছো, তোমাদের জন্য আসলে কিন্তু প্রেম না, প্রেম কারো জন্যই না। বিয়ের পর প্রেম করে এখন আসলে কেরিয়ারের দিকে ফোকাস করো। তো আচ্ছা দেখো, এটা কি রাশি বলছিলাম আমি, ভেক্টর রাশির ছন্দ। তাহলে ভাই এখানে দেখো, এটা শতে আমি স্মরণ লিখবো, বতে আমি বেগ লিখবো, ততে আমি ততে আমি ত্বরণ লিখবো, পতে আমি ওজন লিখবো, বতে আমি বল লিখবো, পতে আমি প্রাবল্য, আচ্ছা প্রাবল্য, মতে আমি মহাকর্ষীয়, মহাকর্ষীয় বল, পতে লিখবো পৃষ্ঠটান, ভতে আমি ভ্রামক বল। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, এই যে এই ছন্দের ভিতরে যেগুলো আছে সেগুলা কি রাশি বলতো? ভেক্টর রাশি। যেহেতু আমি আগেই বলে দিছি ভাই, এই যে এই ছন্দগুলো আসলে ভেক্টর রাশির ছন্দ। তাহলে সবে তুরিও বললো প্রেমে পড়া ভালো না, চুক্তিতে মুখস্থ করে ফেলো এটা। তাহলে এটা থেকে তোমরা একটা এমসিকিউ কিন্তু কমন পাচ্ছ। আচ্ছা, তো তোমাদের আমার মনে হয় সরণ এবং স্কেলার এবং ভেক্টর রাশি সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তো আরেকটু আমি ডেফিনেশন দিতে পারি, এই মান কেমনে বুঝায়, এটার শুধু মান বুঝাবে। তোমরা আরেকটু পরে যখন আমি এই যে দূরত্ব স্মরণে চলে আসবো, তখন এই স্কেলার রাশি সম্পর্কে আরেকটু ডিটেলস আলোচনা করব। এইটুকু একটু মুখস্থ করে নিচ্ছ, এটা একটু মুখস্থ করে নিও, ঠিক আছে? খাতা একটু নোট কইলো। আচ্ছা, তো তারপরের দিকে একটু যদি খেয়াল করো ভাইয়া, পরের টপিক কি আছে? দূরত্ব এবং কি আছে বলতো? দূরত্ব এবং সরণ আছে। হ্যাঁ, দূরত্ব এবং সরণ। তো আমরা যদি একটু খেয়াল করি, দূরত্ব এবং এই পাশে কি বলতো? সরণ। আচ্ছা, ইংরেজি তোমরা তো জানোই দূরত্বের ইংরেজি কি? ডিস্টেন্স। আর কি? আচ্ছা, ডিস্টেন্স, সরণ। এটা একটু এস দ্বারা প্রকাশ করে, এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। আচ্ছা, তো এখন দূরত্ব এবং সরণের দিকে যদি একটু তাকাও, দূরত্বটা কি? একটি বস্তু থেকে আরেকটি বস্তুর যে দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব। আর সরণটা কি? কোন বস্তু থেকে একটি বস্তুর যে ক্ষুদ্রতম দূরত্ব, অর্থাৎ কি একটি বস্তু থেকে আরেকটা বস্তুর যে অতিক্রান্ত দূরত্ব। একটি বস্তু থেকে আরেকটা বস্তু দিকে কিন্তু বোঝাচ্ছে, একটি বস্তু থেকে আরেকটা বস্তুর দিকে যে দূরত্ব, সেটা হচ্ছে হলো সরণ। তো আমরা যদি একটু খেয়াল করি, এখানে এ বিতে বিন্যাস করে শেষ করতে পারবো, অনেকভাবে যাওয়া যায়। তো আমি এইভাবে যদি এখানে আসি, দেখো এখানে কত মিটার আসছে বলতো? 10 মিটার। না, এখানে আর একটু বেশি দিলাম আমি, ধরো 30 মিটার দিলাম, 30 মিটার আসছে, শুধুমাত্র 30 মিটার। তাহলে এই যে 30 মিটার গেছে, এখানে কোনো দিক কিন্তু বুঝায় নাই, তাই এটাই হচ্ছে হলো দূরত্ব। এইটাতে কিন্তু এইভাবেও যেতে পারে। এটা ধরো আমি 20 মিটার গেছি, এ থেকে বি তে গেছি, এই যে এটাও কিন্তু দূরত্ব নির্দেশ করছে, তার মানে এটা কোনো দিক বুঝাইতেছে না। এখন যদি ভাইয়া খেয়াল করো, একটু নোটিস করো, দেখো এই যে এই দিকে, এই যে এই দিকে এ থেকে বি তে গেছে, ধরো এখানে 10 মিটার গেছে, এ থেকে বি তে একটা দিক বুঝাইছে, এই যে এ থেকে বির দিকে গেছে, এই যে দিক বুঝাইলে সেটা হচ্ছে হলো সরণ, অর্থাৎ সেটা ভেক্টর রাশি। তো তোমার এখন সরণকে প্রকাশ করে ডি দ্বারা, একক কি? মিটার। সরণকে প্রকাশ করে এস দ্বারা, এর একক কি? মিটার। একইভাবে আমরা এই পাশে যে আরেকটা জিনিস লিখি, দ্রুতি এবং কি বেগ, একই জিনিসই। এই যে এই জিনিসটা, এখানে এই জিনিসটা বোঝাচ্ছে, এটা কি হবে বলতো? দ্রুতি। আর এটা যেটা হবে 10 মিটার, এটা কি হবে বলতো? বেগ। তাহলে তোমরা বেগ এবং দ্রুতি, সরণ, এগুলা কি আসলে বুঝতে পারছো? এগুলাতে আমার মনে হয় না তোমাদের আর কোনো সমস্যা আছে। তো এখন যদি একটু খেয়াল করো, বেগকে, যেহেতু এটা বেগ, দূরত্ব ডি ভাগ কত? এস। তাহলে দূরত্ব সমান সমান ডি ভাগ এস। বেগ যেহেতু ভি, সরণ এস ভাগ কত? টি। আচ্ছা, এখান থেকে তোমাদের যে জিনিসটা আছে ভাইয়া কোশ্চেনে, সমবেগের গ্রাফ। কিসের গ্রাফ আসে বলতো? সমবেগের ক্ষেত্রে একটা গ্রাফ আসে, একটু যদি খেয়াল করো বুঝতে পারবে। এই যে সমবেগের গ্রাফটা দেখো, যে এইভাবে, এখানে আরেকটা জিনিস একটু নোট করো, এক্স অথবা এইচ দেওয়া থাকবে, আর নিচে টি দেওয়া থাকবে। এই ধরনের গ্রাফ যদি থাকে,
সেটাকে কিন্তু আমরা বেগের গ্রাফ বলবো, এটা একটু মাথায় নোট কইরো। আর যদি এখানে ভি বনাম টি এই ধরনের গ্রাফ থাকে, মান থাকে, সেটাকে আমি মিটার পার সেকেন্ড স্কয়ার অর্থাৎ ত্বরণের গ্রাফ বলবো, ঠিক আছে। তো এই ধরনের বেগের যে মান গেছে সেটাকে আমরা কি গ্রাফ বলতে পারি তাহলে বলো তো? সমবেগের গ্রাফ। এটা যদি আর একটু আমরা চিন্তা করি দেখো এইখানে দিলাম, হ্যাঁ, যে এটা এইভাবে গেছে, এইখানে কিন্তু অবশ্যই সরণ অথবা দূরত্ব এক্স থাকতে হবে, এখানে অবশ্যই টি থাকতে হবে, তাহলে এটা অসমবেগ। কি? অসমবেগ। তাহলে এই গ্রাফ সম্পর্কে আরো তোমরা বিস্তারিত তোমাদের বইয়ে আছে, একটু কষ্ট করে দেখে নিও, কারণ ক্লাসটা লং করলে হবে কি তোমাদের হাতে তো সময় কম, হ্যাঁ, তো এই কম সময়ে তোমাদের ভালো একটা এ প্লাস প্রস্তুতি নিতে হবে, এই জন্য আর কি আমার এই ছোট্ট প্রচেষ্টাটা। আচ্ছা, তো এই মনে হয় আমার এই সম্পর্কে তোমাদের আর মনে হয় সমস্যা থাকার কথা না। এখন বেগ এবং দ্রুতিতে আসে আরেকটা জিনিস তোমাদের আছে, সেটা হচ্ছে হলো তাৎক্ষণিক দ্রুতি। অর্থাৎ আমি এইটুকু যে কম সময়ে গেলাম, এই যে পুরো একটা সময়ের ভিতরে এই যে 10 সেকেন্ডে 10 মিটার গেছি, অর্থাৎ তাৎক্ষণিক দ্রুতি টি ডিভাইডেড এই যে এইটাই হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি। অর্থাৎ খুব অল্প সময়ে, খুব ক্ষুদ্র সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে, খুব ক্ষুদ্র সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় কি বলতো? তাৎক্ষণিক দ্রুতি। এখন তোমরা আসো ভাইয়া, এটা তো শেষ, এই দুটাও কিন্তু আমাদের শেষ। তারপর আসি আমরা ত্বরণে। আচ্ছা, ত্বরণের কথা যদি আমি একটু খেয়াল করি, ত্বরণ লাস্ট কি বলতো? মন্দন। আচ্ছা, ত্বরণ এবং মন্দনের কথা যদি একটু খেয়াল করো বুঝতে পারবা। ত্বরণকে প্রকাশ করে এ দ্বারা, মন্দনকে প্রকাশ করে এ দ্বারা। ত্বরণ মান হবে পজিটিভ, মন্দনের মান হবে নেগেটিভ। আচ্ছা, ত্বরণটা একটু বলি। কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে, তাহলে কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে, হার মানে সময় দ্বারা বেগ বৃদ্ধি, এটাকে আমরা অনেক বইয়ে তোমরা যখন একক মাত্রা বের করবা তখন কিন্তু আমরা তোমার ডেল ভি ধরবা, অর্থাৎ ডেল ভি সমান সমান ভি মাইনাস ইউ। অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি? ত্বরণ বলি। বেগ হ্রাসের হারকে আমরা কি বলি? মন্দন বলি। তাহলে এই জিনিসটা একটু পড়বা। এখন ভাইয়া ত্বরণ কখন সৃষ্টি হবে? সমবেগে চললে ত্বরণ কি হবে বলতো? সমবেগে চললে ত্বরণ শূন্য হবে। অর্থাৎ কোন বস্তু সমান রাস্তা দিয়ে চললে তার কি হবে? ত্বরণ হবে শূন্য। বস্তু যদি উঁচু নিচু রাস্তা দিয়ে যায় তবেই ত্বরণ হবে। এখন আমরা যদি গ্রাফের দিকে আসি, একটু খেয়াল করো, আমি বলছিলাম এখানে বেগ থাকতে হবে, অনেক সময় বেগ না থাকে, এখানে কিন্তু একক দেওয়া থাকে, হ্যাঁ, আর এখানে সময়ের পরিবর্তে অনেক সময় এভাবে সময় লেখা থাকতে পারে। এই ধরনের যেটা গ্রাফটা যাবে, এই ধরনের বা উঠানামা করতেছে, গ্রাফের বিভিন্ন মান আছে, তো এই ধরনের যে গ্রাফ দেওয়া থাকবে সেটা হচ্ছে হলো ত্বরণের গ্রাফ। তো ত্বরণের গ্রাফ দুই ধরনের হতে পারে, কখনো ত্বরণ যদি হ্রাস পায় সেটা আমরা বলবো মন্দনের গ্রাফ, ত্বরণ যদি সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়, অর্থাৎ ত্বরণ না, বেগ যদি বৃদ্ধি পায় তাকে আমরা বলবো বেগ বৃদ্ধি পেলে তখন আমরা বলবো ত্বরণ, আর বেগ হ্রাস পাইলে তখন আমরা কি বলবো বলতো? সেটাকে আমরা বলবো মন্দন। আচ্ছা, তো এখন চলে আসি ভাইয়া গতির সমীকরণ। তো এখন গতির সমীকরণের দিকে যদি তাকাও, গতির সমীকরণ আমরা জানি কয়টি? এস সমান 4টি, ভি সমান, আচ্ছা, এস ইউ ভি এ টি, সুভাত। আচ্ছা, সুভাতের আগে একটু নামকরণ করে দিব। এখানে এসটা একটু খেয়াল করো, এসটা হচ্ছে হলো সরণ, ম্যাথ করানোর সময় আমি এগুলা বলে দিব একদম ডিটেলস। আদিবেগ ভিটা, শেষ বেগ এটা তো তোমরা জানোই, ত্বরণ টিটা তো তোমরা জানোই, সময়। আচ্ছা, তো এই জিনিসটা তো আমি 4টা সূত্র যদি এখানে লিখি, এস সমান সমান ভি প্লাস ইউ ডিভাইডেড 2 ইন্টু কে টি। আবার যদি দ্বিতীয়টার কথা আমরা যদি একটু খেয়াল করি ভাইয়া, দেখো বুঝতে পারবা, ভি সমান সমান ইউ প্লাস এটি। আবার যদি 3 এর কথা চিন্তা করি, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। 4 নাম্বার সূত্র, ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2as। এখানে মাইনাসও দেওয়া যায়, যখন বস্তুর ত্বরণ ঘটবে তখন সূত্রতে প্লাস হবে, যখন বস্তুর মন্দন ঘটবে তখন সূত্রতে মাইনাস হবে। এই সূত্রগুলোর প্রতিবেদন
পড়ানো যাইতে পারে। আমার এই ক্লাসটার মূল লক্ষ্য হচ্ছে এসএসসি 2026 ব্যাচের জন্য এই কম সময়ে আমি যাতে সূত্র প্রতিপাদন করে তোমাদের সময় নষ্ট নয়, জাস্ট আমি সূত্রগুলো লিখে দিলাম। এখানে আরেকটা ট্রিক শিখে দিচ্ছি, যখন শুধু দূরত্ব বের করতে বলবে তখন এই সূত্র বসাবা, যখন অতিক্রান্ত দূরত্ব বলবে তখন এই সূত্র বসাবা, ঠিক আছে? আমি একটা ক্লাস দিব ইনশাল্লাহ, এটা সম্পর্কে তোমার ডিটেলস পেয়ে যাবা। আচ্ছা, এটা তো হয়ে গেল। এখন যদি আর একটু খেয়াল করো ভাইয়া, পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি আমি একটু শর্ট করে বলি, ইতালির বিজ্ঞানী গ্যালিলিও ইতালির পিসা শহরে গেছে, যাতে একটা বড় একটা টাওয়ার, একটা ছাদ থেকে, বড় বিল্ডিং গুলোকে অনেক সময় টাওয়ার বলা হয়, যেমন তোমরা দেখবা এই টাওয়ার ওই টাওয়ার বাসার নাম রাখছে, হ্যাঁ? তো এই টাওয়ারের উপর থেকে একটা লোহার টুকরা এবং কাগজের টুকরা একসাথে ফেলাই দিছে। ফেলে দিলে কি হয়েছে, বিজ্ঞানী এখন লক্ষ্য করলো লোহার টুকরাটা একটু আগে পড়লো, কাগজের টুকরা পরে পড়লো। এখন কেন পরে পড়লো এটা নিয়ে উনি বিস্তারিত আলোচনা করছেন। উনি এখন কাচের ঘরে গিয়ে বাতাসের বাধা, যেখানে বাতাস নেই সেখানে কাচের টুকরা লোহার টুকরা ফেলায় দেখে একসাথে পড়ছে। তখন তিনি আবিষ্কার করলেন এই বাতাসের বাধা, অর্থাৎ কি বস্তু যে আগে পরে পড়তেছে, এখানে বস্তুর ভরের উপর ডিপেন্ড করতেছে না, বস্তুর এই যে বস্তুর বাতাসের বাধার উপর নির্ভর করছে। এই বাতাসের বাধাকে অভিকর্ষ ত্বরণ নাম দিয়ে বলা হয়েছে, এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তখন বিজ্ঞানী তিনটা সূত্র আমাদের দেয়, ভি সমান ইউ প্লাস জিটি, হ্যাঁ, তারপর হচ্ছে হলো এস এস এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, তারপরে হচ্ছে হলো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। মনে রাখবা পরন্ত বস্তুর ক্ষেত্রে এর পরিবর্তে জি, এই এস এর পরিবর্তে এইচ আসবে, এখানেও প্লাস মাইনাস বসবে। এখন প্লাস মাইনাস কেন বসবে, কোনো বস্তু যদি উপর থেকে পড়ে, অর্থাৎ উপর থেকে পড়ে তখন প্লাস হবে, আবার কোনো বস্তু যদি নিচ থেকে উপরে ওঠে তখন সূত্রতে মাইনাস হবে। তাহলে তোমাদের পুরো বইয়ের সামারি আকারে এই শর্ট একটা ক্লাস তোমাদেরকে আমি দিলাম। এই পুরো অধ্যায় থেকে এই অধ্যায়গুলো এইভাবে পড়লেই তোমাদের আশা করতেছি কমন হয়ে যাবে। এমসিকিউ তোমরা ঠেকবা না আমি আশা করতেছি, তোমাদের আমি এইটুকু ভরসা দিতে পারি।